সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। মাহমুদুর রহমান মান্না, আপনারা সবাই তাকে চেনেন, নাগরিক ঐক্যের সভাপতি। এরপর আছেন আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। দুজনকেই স্বাগত জানাই স্টুডিওতে। আজকের বিষয় ছিল অন্যটা, কিন্তু এই মুহূর্তে একটা নতুন তথ্য হাজির হয়েছে, এই জন্য ওইটার উপরে ভিত্তি করে আপনাদের নতুন তথ্য। তো অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন। আপনারা জানেন যে গত 24 ঘন্টায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিদেশি মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকার দেওয়ার পরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল রাজনীতিতে। তো এই পটভূমিতে সম্ভবত আসিফ নজরুল বিষয়টা পরিষ্কার করেছেন। যাই হোক, তো নির্বাচন নিয়ে যত কথা, মাহমুদুর রহমান মান্না, আপনি তো রাজনীতির লোক, আপনার এটাকে কীভাবে দেখছেন? আমি বলি ভাই, একটা কথা খুব খোলাখুলি, কারণ হয় কি, যখন খুব ধোঁয়াশা থাকে না, তখন কথা স্পষ্ট বলা ভালো, না হলে বোঝা যায় না। রাইট। প্রথম সেনাপতি প্রধান সেনাপতি বললেন 1.5 বছরের মধ্যে সব কিছু করে ভোট দেওয়া যায়, সম্ভব। তো উনি বলবার একদিন দুদিন পরে এই আইন উপদেষ্টাই বলেছিলেন 2015-25-এর মধ্যে ভোট করা সম্ভব। কিন্তু এইটা উনি বলবার বোধহয় 48 ঘন্টার মধ্যে উনি এটাকে এরকম বদলে ঠিক না, বললেন যে আসলে আমি তো এই কথা বলবার কেউ না, এটা বলবেন প্রধান উপদেষ্টা, এখতিয়ার শুধু তার। তো হঠাৎ তার এই কথা বলবারই বা দরকার লাগে, এবার আমি একটু খোঁজ টোজ নেওয়ার চেষ্টা করলাম, শুনলাম। এখন ধরেন ভেরিফাই তো করতে পারি না। বললেন সবাই যে তারপরে খুব চাপ হয়েছিল যে উনি এরকম বললেন কেন, বা কিসের অথরিটিতে বললেন, তখন উনি বদলেছেন। এখন আবার এই যে কথাটা হলো, মানে আল জাজিরার সঙ্গে সাক্ষাতে উনি কি বলেছেন, এটা তো আমি আল জাজিরার ইন্টারভিউ শুনি নাই, পত্রপত্রিকায় লেখা বা লোক মুখে শুনছি। আমি আর আশরাফ কায়সার একসাথে এক জায়গা থেকে গাড়িতে আসছিলাম, কর্তৃপক্ষের গাড়ি কম বোধহয়, এই জন্য এক গাড়িতে নিয়ে আসছি আমাদেরকে। ওই আস্তে আস্তে শুনছি, ওনার কাছেই শুনলাম, অন্য জায়গায় তো আমি এটা স্পেকুলেশন শুনছিলাম। উনি ঠিক এক্স্যাক্টলি এরকম বলেনি যে উনি 4 বছর থাকতে চান। উনি বলেছেন যে প্রপোজাল আসছে যে গভর্নমেন্টের ডিউরেশন বা টার্ম 4 বছর করা হোক। উনি বলেন নাই যে এটাই হতে যাচ্ছে, বা ওনারা একটা প্রপোজাল দিলেই যেটা হয়ে যাবে সেটাও তো না। এটার পাশাপাশি সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে তাহলে আপনার টার্ম কত, উনি বলেছেন না 4 বছরের কম। এইটা যদি আপনি মানে ডিসপ্যাশনেটলি দেখেন, তাহলে এটার মধ্যে কিন্তু কোনো ঝামেলা দেখছি না, আমি দেখছি না। এখন এইটা ওনারা এক্সপ্লেন করলেই হতো যে বিষয়টা এটা যদি ধরেন, এরকম যদি ধরি যে আসিফ নজরুল এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আরেকটা ট্রাম্প করলেন বা প্রিএমশন করলেন, দ্যাট ইজ ভেরি আনওয়াইজ। আমি এক কথাই বলবো, দরকারই নেই তো। তারা বলবে যে না, উনি এইটা বলেছেন বা মিনিংটাই ছিল। এবং কোনোভাবেই এই গভর্নমেন্ট, মানে আমাদের একটা ইলেক্টেড গভর্নমেন্টের টার্ম আমরা 1 বছর কমিয়ে 4 বছর নিয়ে আসবো, এটা কেউ একা একা বলতে পারবে না। ইভেন ধরেন বিএনপি এখন বলা উচিত যে বাংলাদেশের সবচেয়ে বড় পার্টি, তাদের কথা হয়তো বেশি চলবে, বিকজ তারা পার্লামেন্টে হয়তো বেশি ভালো করবে, তারপর তারা একা তো বলতে পারবে না। অতএব উনি এইটা মানে এক ধরনের ডিকটেশন দিয়েছেন, এটা কোনোভাবে গ্রহণযোগ্যই হতে পারে না। আর উনি এরকম মানে ডক্টর ইউনূস এমনি এত বড় স্ট্যাচারের মানুষ, এরকম একটা বোকার মতো কথা বলবেন কী কারণে, এটা হতে পারে না। না, আমরা যতটুকু জানি যে ডক্টর ইউনূস আপনার সরাসরি শিক্ষক ছিলেন, তো আপনি তো তাকে কাছের থেকে দেখেছেন মোটামুটি। হ্যাঁ, তো আপনার কি ধারণা ওনার অতীত, কিভাবে উনি এখন যেটা বলছেন, উনি কি এইভাবে কথা শিফট করবেন? মানে আমি না, শিফট করার লোকটা কিন্তু উনি না। উনি যে আজকে এইটা বলে বিকেলে আবার বলে না আমি এরকম বলি, যেটা পলিটিশিয়ানরা করে, এইটা উনি করবেন না, কখনোই করবেন না। তবে এই যে ধরেন 3 মাসে, আপনার মনে আছে নিশ্চয়ই, সুরঞ্জিতদা ছিল না পার্লামেন্টের মধ্যে, বেগম জিয়াকে লক্ষ্য করে বলতেন একটা কিছু ক গোলাপি, একটা কিছু ক, মানে বেগম জিয়া কথাই বলতেন না তেমন। প্রথম দিকে তো একেবারেই বলতেন না, উনি বলতে পারতেন না সেরকম করে। ডক্টর ইউনূস খুবই সুন্দর বলেন, উনি যখন বলেন তত শুনতে ইচ্ছা করে। তারপরে কিন্তু ডক্টর ইউনূস কথা খুব কম বলেছেন। মানে উনি দায়িত্ব পাবার পরে এই যে ইলেকশন নিয়ে এত কথা হচ্ছে, রোড ম্যাপ নিয়ে এত দাবি টাবি করা হচ্ছে, উনি কোনো কিছু বলেন নাই। এখন যেটা বললেন সেই বলাটা আমি মনে করি এত মেজার্ড, এত ক্যালকুলেটেড, মানে উনি এটা সংস্কারের গতির সাথে রিলেট করে দিয়েছেন। অ্যান্ড ইনফ্যাক্ট
এটাই জাস্টিফাইড। আপনি কি চান? একটা ভালো নির্বাচন চান, তো এমনি নির্বাচন যারা তার উপকারে চান না, এমন একটা নির্বাচন হুইচ উইল বি অ্যাকসেপ্টেবল বাই এভরিবডি, এবং যেই ইলেকশনের রেজাল্টের উপর দাঁড়িয়ে আপনি পরবর্তী স্টেপ ইনটু ডেমোক্রেসি করতে পারেন। তো সেটার জন্য তো আপনার মানে বেয়ার মিনিমাম নেসেসারি সংস্কার লাগবেই। উনি সেরকম করে বলেছেন। আমি মনে করি যে এই কথাটা উনি খুব ডিসেন্ট বলেছেন। যেহেতু 4 বছরের কথা আসছে, এইটার সাথে ইয়ে করে লোকে এরকম কনফিউজ করে এখন বলছে, আমি নিজে হয়তো গতকালকেও কনফিউজ ছিলাম একটু, এইটা উনি কী বললেন, উনি থাকতে চান। একটা জাস্ট ছোটো ঘটনা বলি, আমাদের সাথে যখন মানে সবাই আরও বলে দেবেন, আমাকে আমি শেষ করে দেবো, যখন আমাদের সাথে সংলাপটা হচ্ছে, সংলাপ ঠিকটা কথাবার্তা হচ্ছে, তখন আমি হঠাৎ হচ্ছে, স্যার আপনার কি ফোন দিফি কি আছে স্যার বলেন তো? কেন কী বলো? আপনি কি ক্ষমতায় থাকতে চান আরও? কেন থাকতে চাইব? আমি বললাম যে আপনি ডক্টর ইউনূস এমন একটা স্ট্রেচারে আছেন দ্যাট ইট ইজ নো ওয়ে বিলো দি স্ট্যাটাস অফ দি চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ। তার চেয়ে আপনি ভালো জায়গায় আছেন, তো আপনি এইটা কেন লম্বা করতে যাবেন? আপনি যদি বেটার যে আপনি একটা ভালো নির্বাচন দিয়ে ইফ ইউ ক্যান মানে পেভ দি ওয়ে ফর এ ডেমোক্রেটিক ট্রানজিশন, আপনি আরও হাইলাইটেড হবেন। আমি তাই তো করবো। আমার মনে হয়েছে যে উনি ঠিক কথাই বলছেন, মানে 40 ডিগ্রি করছেন না। আপনার কাছে আসছি পরে। অনেক ধন্যবাদ আপনাকে আশরাফ খান স্যার। দেখুন, আমি আল জাজিরার ইন্টারভিউটি দেখেছি। আমার মনে হয়েছে আমরা যারা অনুবাদ করেছি তারা মানে মর্মার্থটাকে অনুবাদ করিনি, মানে লিটারাল অর্থে অনুবাদ করেছি। তাতে করে একটা সমস্যা হয়েছে। এখন আপনি ইংলিশে যেভাবে বলা হয়েছে তাতে প্রশ্নকর্তা জিজ্ঞেস করেছেন যে সংস্কারের ব্যাপারে, বাংলাদেশের ট্রান্সফরমেশনের ব্যাপারে, তখন উনি বলেছেন যে এমনও চিন্তা হচ্ছে যে 5 বছরের জায়গায় 4 বছর মেয়াদি সরকার হতে পারে কিনা, কেননা বাংলাদেশে ক্ষমতায় জেকে বসে এবং 4 বছর হলে এরকম একটি মতামত এসছে। আপনি জানেন কি না যে উপদেষ্টা হাসান আরিফ কিন্তু মাসখানেক আগেও বলেছিলেন যে এরকম একটি চিন্তা তার নিজের রয়েছে যে সরকারটি 4 বছর হলে কেমন হয়। আমার ধারণা এই চিন্তাগুলো এভাবে প্রকাশ না করে রাজনৈতিক দলের সাথে কথা বলে তাদের সামনে প্রকাশ করলে অনেকটা শোভনীয় হতো। কেননা রাজনৈতিক দল যারা 17 বছর বাইরে আছে তাদের কাছে এগুলো আবার মনে হয় যে চাপিয়ে দেওয়া কোনো বিষয় কিনা। তো এই প্রশ্নের উত্তরে তখন প্রশ্নকর্তা বলেছেন যে তাহলে কি আপনার সরকারও 4 বছর থাকবে কিনা? তো উনি তখন বলেছে যে না, আমাদেরটা তার সাথে ঠিক তুলনীয় না, আমাদেরটা আরও কম। এখন আপনি জানেন যে ধর্ম উপদেষ্টা মাস 2 আগে বলেছেন যে আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার কারণে তাদের যে বাকি ক্ষমতার সময়কাল যেটি 4.5 বছর, সেটি সম্পর্কে তিনি একটি আভাস দিয়েছেন যে আমরা তো ওই পর্যন্ত থাকতে পারি। এখন নির্বাচনের সময়কাল নিয়ে সেনাপ্রধান থেকে আসিফ নজরুল, ধর্ম উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার এত কথা হচ্ছে। আমার একটা ধারণা যে উনি ঠিক এটা মিন করেন নাই যে তার সরকারের আয়ু 4 বছর বা মানে নির্বাচনটি 4 বছর পরে হবে। এটি আমার মনে হয়নি ইন্টারভিউটি শুনে এবং বুঝে এটি তিনি বলতে চেয়েছেন। তিনি ওইখানে ঠিক আভাসটি দেননি, কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু উনি পরিষ্কার আভাস দিয়েছেন যে আমরা কিছু মাত্রায় সংস্কার না করে নির্বাচনে যেতে পারবো না। এবং তিনি এটিও বলেছেন একটার সাথে একটা সম্পর্কিত, সংস্কারের সাথে নির্বাচন। এবং আপনি বলেছেন, উনি ট্রেনের উদাহরণ দিয়েছেন যে ট্রেন লাইন আমরা যতটা বসাবো ট্রেন তত দূর যাবে। তার মানে উনি বোঝাতে চেয়েছেন কোন কোয়ালিটির নির্বাচন। আমরা যেরকম তড়িঘড়ির নির্বাচন জানি, তাড়াহুড়ার নির্বাচন জানি, আবার গ্রহণযোগ্য মাত্রার একটি নির্বাচন। আমার মনে হয়েছে যে যেহেতু রাজনৈতিক দলগুলো গত কয়েক মাসের কর্মকাণ্ডে অতটা হ্যাপি না, তাদের সাথে কথাবার্তা কম হচ্ছে, তাদের মতামত কম নেওয়া হচ্ছে, তার পাশাপাশি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তাদের একটি রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করার একটি চেষ্টা আমরা দেখছি। এবং সেটি অনেকটা আগের কিংস পার্টির মতো না, একটা ভিন্ন আদলের কিংস পার্টি। কেননা আপনি সরকারে রয়েছেন, আপনার 3 জন উপদেষ্টা সরাসরি রয়েছে, বাকি উপদেষ্টা এমনকি প্রধান উপদেষ্টাও বলেন ওই ছাত্ররাই তাদের নিয়োগকর্তা। কাজেই নিয়োগকর্তার রাজনৈতিক অভিলাষ মানি তাহলে কি? এটি কিন্তু খুব পরিষ্কার হতে হবে যে তাতে কি এই সরকারে যারা আছেন তাদের কেউ তারা কিন্তু ওত নিয়েছেন, তারা রাজনীতি করবেন না এমনটি বলেছেন না, কিন্তু তারা তো রাজনীতি করছেন। হ্যাঁ, সেটি করছেন। এখন এটিতে একটি লাইন টানতে হবে যে যারা রাজনীতি করতে আগ্রহী তারা হয় সরকার থেকে বেরিয়ে যাবেন। কথার কথা আমি আপনাকে ফেয়ার গেমটা বলি। এখন যদি বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করতে চায়, তাদের উচিত হবে ইমিডিয়েটলি তাদের 3 জন প্রতিনিধিকে উপদেষ্টা পরিষদ থেকে
বেরিয়ে যাওয়ার কথা বলতে। তাহলে যেটি হবে যে আপনি একটা ক্লিন স্লেটে দাঁড়ালেন এবং ভবিষ্যতে এই প্রশ্নটি উঠবে না যে আপনি যমুনার বাসা অথবা প্রধান উপদেষ্টার কার্যালয় অথবা সচিবালয় ব্যবহার করে আপনি রাজনৈতিক দলের ভিত্তি করেছেন। আপনি জানেন জিয়াউর রহমানের ব্যাপারে এই অভিযোগটি তার প্রতিপক্ষরা 40 বছর ধরে করে এসছে। কাজে এই ছাত্রদের এরকম একটি কালিমা তাদের উপরে লেপন করা হোক, এটি হওয়া দরকার নেই। কিন্তু তাদের দেখতে হবে মাঠে তাদের শক্তিমত্তা কি। আপনি জানেন যে 5ই অগাস্টে আমরা যে শক্তিমত্তা দেখেছি, আজকে 100 দিন পরে কিন্তু নতুন করে মাপার বিষয় রয়েছে। তাহলে যেটি হচ্ছে যে বাজার বা মার্কেটে যে দলগুলো আছে, বিএনপি, জামাত, নাগরিক ঐক্য সহ অন্য সবাই, তারা একটি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এবং আমার নিজের ধারণা নির্বাচনটি যত শীঘ্রই সম্ভব, আমি নিজে নির্বাচনটি দেখছি আগামী শীতে, কথার কথা আজ থেকে 12 মাস পরে আমি দেখছি, 13 মাস পরে, 14 মাস পরে। কেননা আমি মনে করছি যে যারা সিদ্ধান্তটি নেবেন তাদের এই বোধ তৈরি হওয়া দরকার যে মাঠের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এদিকে আওয়ামী লীগের মতো একটি পলাতক শক্তি আছে যে এখনও পর্যন্ত আমার ধারণা সবচাইতে সমৃদ্ধশালী, নাশকতায়, অস্ত্রে, অর্থে। তার সাথে ভারতের সংযুক্তি তৈরি হয়েছে এবং ভারতের সাউথ ব্লক এবং তার ডিপ্লোম্যাটসরা এবং তাদের যে মিডিয়া যেইভাবে আপনার রিলেন্টলেসলি এখনও অ্যান্টি বাংলাদেশ ক্যাম্পেইন করছে, তার সাথে ডোনাল্ড ট্রাম্প যুক্ত হয়েছেন সিনে। এখন তার যে উপদেষ্টা মণ্ডলী হচ্ছেন সেখানে কিন্তু আমরা ভারতীয় বংশোদ্ভূত এবং রক্ষণশীল ভারতীয় বংশোদ্ভূত মানুষজনকে দেখতে পাচ্ছি। ফলে আমার ধারণা যে যেই প্রেশারটি আন্তর্জাতিকভাবে তৈরি হবে, আপনি জানেন মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বলেছে তারাও একটি নির্বাচনের রূপরেখা চায়। যুক্তরাজ্যের প্রতিনিধি 3 দিন আগেও কিন্তু একই কথা বলেছেন। কাজে শুধু প্রেশারটি ভেতরের রাজনৈতিক দলগুলোর না, বাইরের আন্তর্জাতিক শক্তিরও একটা প্রেশার রয়েছে। এবং মাঠের পরিস্থিতি এখনও নাজুক। মাঠে আপনি দেখতে পাচ্ছেন না যে ঠিক শক্ত হাতে প্রশাসন ধরে রাখা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা বাজার পরিস্থিতি। আমার ধারণা সরকারটির শুভবুদ্ধির উদয় হবে যদি সরকারটি যতটা এগিয়ে আনা সম্ভব একটি গ্রহণযোগ্য মাত্রার নির্বাচন করার পরিবেশের ব্যাপারে তত তাড়াতাড়ি তারা নির্বাচনের জন্য যাবেন। তবে তার চেয়ে আগে জরুরি আপনি একটা রোড ম্যাপ ঘোষণা করবেন, তাহলে যেটা হবে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে পারবে। আমার ধারণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামাতের মতো দল তারা নির্বাচনটিকে প্রলম্বিত করতে চায়। কেননা একটি অংশ চায় তাদের রাজনৈতিক ভিত্তি দাঁড় করাতে হবে, তারা মাঠে ঘাটে দৌড়াচ্ছেন, আজকে রংপুর কমিটি, কালকে ওই কমিটি হচ্ছেন। আরেকটি অংশ মনে করছেন যে নির্বাচনের পর তো তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা নাই, তারা অনেকটাই এই সরকারকেই তাদের সরকার মনে করছেন। অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না। মানে প্রসঙ্গ কি আর কি, আপনি যেটা বললেন আশরাফ কায়সার, এখন নতুন দল কিংস পার্টি, আমি বলি তারা একটু বলি যে যা মানে নির্বাচনের জন্য যে প্রয়োজনীয়তা যেটা এইভাবে দেখালেন তার সাথে একটু যুক্ত করি, তারপর আমি ওইটার দিকে আসবো। মানে আমাদের ফরেন সেক্রেটারিকে আমেরিকান গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল যখন গেছেন যে আমরা ডক্টর ইউনূসকে সাপোর্ট করি, তাকে সমর্থনও দিচ্ছি, কিন্তু ওনার তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেওয়া উচিত। কারণ যদি একটা আনইলেক্টেড গভর্নমেন্ট দীর্ঘ সময় থাকে তাহলে আনপপুলার হয়ে যায়। দেখেন দেশের মধ্যে কি হয়েছে, উনি এই যে বাইরে গেলেন, $8 বিলিয়ন কমিট করে দিয়েছে তার ফ্রেন্ড বলেন বা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার বলেন, তারপরে উনি আরও $5 বিলিয়ন কোথা থেকে পাবেন সেটা বললেন। কনফিডেন্স আছে এই গভর্নমেন্টের উপরে বা ডক্টর ইউনূসের উপরে, ফলে রেমিটেন্স এখন বেড়ে গেছে। এগুলো সব মিলে উনি কিন্তু তার বক্তৃতার শুরুতেই একটা খুব আমাদেরকে ভালো একটা পিকচার দেওয়ার চেষ্টা করেছেন যে বাংলাদেশ খুব ভালো এক জায়গায় দাঁড়াবে। কিন্তু ইকোনমিক্স ইজ এভরিডে বিজনেস অফ লাইফ। তো এভরিডে বিজনেসকে আবার বাজার যেতে হয়, আবার জিনিসপত্রের দাম তো দেখতে হবে। মানুষ একেবারে জেরবার হয়ে গেছে। এই মানুষ এখনও পর্যন্ত হয়তো কিছু করছে না, মানে এটার সাথে যুক্ত করেন মানুষের বিক্ষোভ বাড়ছে। আর ওইদিকে বিএনপি সর্বশেষ বলেছে আমরা হতাশ উপদেষ্টার বক্তব্য শুনে। তার আগের দিন তারেক রহমান বলেছেন যে ওনারা সব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এর আগে আবার তাদের কি বলে স্ট্যান্ডিং কমিটির 2 মেম্বার বলেছেন যে আমাদেরকে বলেন যে আমাদের ধৈর্য কম, আমরা ক্ষমতার জন্য উদ্গ্রীব হয়ে গেছি, আমাদের তো বলেছে আপনারা ক্ষমতা লম্বা করবার জন্য ফদ্দি ফিকির করছেন। তার মানে কি মূল বড় দল যেটা তার সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, দেশের ইকোনমিক কন্ডিশন খারাপ হচ্ছে, মানুষের অভাব অভিযোগ বাড়ছে, ঢাকা শহরে তো চলাফেরাই করা যায় না, মানে জ্যাম ট্যাম এত সব বিধে, এগুলোর একটা কালমিনেটিং ইফেক্ট আছে।
এই যে আজকে সারাদিন ধরে তিতুমির কলেজে যেটা হলো, এই ঘটনা তো মানে তিতুমির কলেজ যদি ইউনিভার্সিটি চাইতে পারে, আরও অনেক কলেজ আছে তারা ইউনিভার্সিটি চাইতে পারে, এরকম করে যদি নেমে যায় তাহলে কী দাঁড়াবে? এই জায়গাগুলোতে ওনারা একদম উদাসীন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং তার সাথে পলিটিক্সটা যদি এরকম হয়, বিএনপি বলেছে যদি রোড ম্যাপ দেওয়া না হয় তাহলে ডিসেম্বরে তারা কিন্তু একটা কর্মসূচি দেবেন আন্দোলনের। বিএনপি যদি একটা কর্মসূচি দেয় ফেস করতে পারবে না, পুলিশই তো আপনি কী দিয়ে কী করবেন? তো এইরকম পরিস্থিতিতে বরঞ্চ গভর্নমেন্টের যত তাড়াতাড়ি ইলেকশন দিতে পারে তত ভালো। একটা কি হয়েছে জানেন, অনেকে এরকম মানে আপনারাও আবার ইলেকশন তাড়াতাড়ি দিতে চান কেন, আপনারা কি ক্ষমতায় যাবেন নাকি? আরে আমি ক্ষমতায় যাবো কিনা সেটা তো কথা না, কথাটা হচ্ছে যে দেশের ব্যাপারটা কি দাঁড়াবে শেষ পর্যন্ত। এবং আমি সংস্কার চাচ্ছি না এরকম বলবার কোনো কারণে, বরঞ্চ উনি যখন বলছেন যে প্রয়োজনীয় সংস্কার করে যাব, প্রয়োজনীয় সংস্কারটাই হলো সবচেয়ে কারেক্ট কথা। না হলে তো আপনি সংস্কার করতেই থাকবেন, সারা জীবনই করতে পারেন, সংস্কারের কোনো অভাব আছে নাকি? আমাকে প্রথম দেখতে হবে যে পুলিশকে তাড়াতাড়ি এটা সাজিয়ে দিই, যাতে এটা একটা ভোট করবার মতো পুলিশ হয়, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনও তাই। একইভাবে ইলেকশন কমিশন, এটা আমি ঠিক বুঝলাম না, আমাকে বললেন যে তো কয়েকদিনের মধ্যে ইলেকশন কমিশন ডিক্লেয়ার হয়ে যাবে, তারপরে সব তারা দেখবে। 5 জন ইলেকশন কমিশনার দিয়ে তো এটা হবে না। আপনি একটা ভালো ইলেকশন করতে গেলে ডাউন টু দি গ্রাউন্ড, যেখানে ভোট হচ্ছে সেখানকার চৌকিদার দফাদার পর্যন্ত আপনাকে জিনিসটা দেখতে হবে। এই সব কিছু মিলে যখন বোথ ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ক্রাইসিসটাও হচ্ছে, অত বড় একজন ব্যক্তিত্ব থাকবার পরেও এর মধ্যে দেখা যাচ্ছে ছাত্রদের সঙ্গে সরকারের উপদেষ্টা বলি বা যেভাবে বলি, মানে এখানে একটা খুব কনসলিডেটেড গভর্নমেন্ট কিন্তু নাই। প্রেসিডেন্ট থাকতে পারবে না, হুলস্থুল ফাটাফাটি, কিন্তু প্রেসিডেন্ট আছে। এবং সেটাও গভর্নমেন্ট হ্যান্ডেল করলো কীরকম করে দেখেন, তারা নিজেরা কিন্তু কোনো এক্সপ্লেনেশন দিল না। তারা বললো আমরা সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করিতে দেখি তারা কী বলে জাতীয় ঐক্যবদ্ধ হয় কিনা। এবং ইউনূস সাহেব যখন বক্তৃতা করেন তখন বললেন আমরা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ কন্টিনিউ করছি। তো মোটেই সংলাপ তো শুরুই হয়নি, উনি বলেন কন্টিনিউ করছে। তো তাহলে এখন এটার মানে কি দাঁড়াচ্ছে? ক্রাইসিসটা আরও গভীর হতে পারে। সেই রকম সময় ছাত্ররা ওই পলিটিক্সে তাদের তো কোনো ন্যারেটিভই নেই, তারা কী বলতে একটা ন্যারেটিভ আগে দাঁড় করাতে হবে যে আমি এই অবস্থার প্রেক্ষিতে এই বিষয়গত বস্তুগত বিষয় মিলে মনে করি যে এই পলিটিক্সের জন্য এরকম একটা পার্টি দরকার, তবে তো মানুষ ভাববে যে এটা জাস্টিফাইড কিনা। তাদের এগুলো কোনো কিছু নয়, তারা শুধু বিক্ষোভ করছে, আর এই বিক্ষোভের উপরে পার্টি, এটা তো হবে না। একটা তো উনি যেটা বললেন যে এটা একটা কিংস পার্টির শেপ নিচ্ছে কিনা, ডেফিনেটলি তারা তো কিং, তারা অ্যাডভাইজার, তারা দেশ চালায়, তারাই এখান থেকে পার্টি করবে। তো এটা কিংস পার্টি তো বললো আলটিমেটলি, এখন হয়তো বলছে না, বিকজ এই মানে শিক্ষার্থীদের অবদানটা শেখ হাসিনা সরকারের পতনে এতই বড়, সমস্ত পলিটিক্যাল পার্টি মিলে যেটা ফাইনাল গেমটা খেলতে পারেনি, তারা তো ওটা খেলে জিতেছে, ফলে রেসপেক্ট আছে। আমি নিজেও মনে করি সেটা তাদের প্রতি থাকতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে এবং তাদের ভালো করতে হবে, তারা যাতে ভালো পথে থাকে সেই কথাই বলতে হবে। কিন্তু তার মানে এই না যে কেবল ভালোবাসা দিয়ে পলিটিক্স হয়ে যাবে। সেই পলিটিক্সের জায়গাটা তারা কিন্তু মানে না, ডক্টর ইউনূস পলিটিক্সের ব্যাপারে কোনো একটা গাইডলাইন দিতে পারছেন, রেগুলার কোনো ব্রিফিংও করে না। এই যে ধরেন এই যে 4 বছরে যে একটা কনফিউশন হয়ে গেল, তার অফিস থেকে একটা ব্রিফিং করতে পারতো না, যে এই কিন্তু তার মেইন বক্তব্য ছিল। ওই যে একজন একটা ব্রিফিং করেছে, অবশ্য প্রেস সেক্রেটারি একটা ব্রিফিং করেছে, উনি ক্লারিফাই করেছেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনূস এটা বলেননি, যেটি আমাদের সংবাদপত্রে অনুবাদ আকারে প্রকাশিত হয়েছে, উনি এরকম করে বলেছেন। কিন্তু মান্না ভাইয়ের সাথে আমি যেটা যোগ করতে চাই মতি ভাই, সেটা হচ্ছে যে সরকারের একজন মুখপাত্র দরকার, এবং সেটি আজকে অনুভূত হচ্ছে তা না, ডে 1 থেকে মনে হয়েছে। আপনি একই নির্বাচন নিয়ে 5 জন যদি 5টা কথা বলে, তাহলে কনফিউশনটা কে তৈরি করছে? কনফিউশন তো মাঠে নিচ থেকে তৈরি হচ্ছে না, সরকারটি তৈরি করছেন। দেখুন, আমি এই বিপ্লবের বা এই গণ অভ্যুত্থানের নাম দিয়েছি ক্রাউড সোর্স গণ অভ্যুত্থান, কেননা তারা সবাই 18-19টা শক্তি বিভিন্ন দিকে ছড়িয়েছিল, তারা একসাথে এসেছে। ধরেন কালকে আমি গুম খুনের কিছু মানুষের সাথে দেখা করেছি, তারাই বিপ্লবে যুক্ত হয়েছেন, এবং পুলিশের থেকে এই আওয়ামী লীগ আমলে চাকরিচ্যুত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তারাও এই আন্দোলনে যুক্ত হয়েছে। তার মানে হচ্ছে ছাত্ররা অবশ্যই ফাইনাল গোলটি দিয়েছেন, কিন্তু এখানে বিভিন্ন সমাজের অংশ থেকে আন্দোলনে যুক্ত হওয়া মানুষ। কাজী ক্রাউড সোর্স আন্দোলনের আবার একটা ক্রাউড সোর্স গভর্নমেন্ট হয়েছে, যদিও তার চেহারা আমরা শুরু থেকেই বলছিলাম যে বিপ্লবের সাথে বা অভ্যুত্থানের সাথে মানানসই না।
তাদেরকে আমরা ঠিক কোথা থেকে পেলাম, কে আনলো, অনেকটা অতীতের তত্ত্বাবধায়ক সরকারের মতো। কিন্তু অতীতের তত্ত্বাবধায়ক সরকারের যে টাস্ক, সেই তুলনায় 10 গুণ টাস্ক নিয়ে আপনি বসেছেন। কারণ পতনটি যেরকম ভয়াবহ হয়েছে, টাস্কটিও কিন্তু বেশ টল। কেন মুখপাত্রের কথা বলছি, যে প্রতিবার সরকারটিকে নিয়ে সন্দেহ হচ্ছে বা তাদের ফিন্দি ফকির আছে বা মতলব আছে মনে হচ্ছে কথার কারণে, যে আপনি নির্বাচনটি কবে দিবেন, আদৌ কি আপনি নির্বাচন দিতে চান না প্রলম্বিত করতে চান। সংস্কারের এই প্রক্রিয়াটি কি ঠিক আছে যে সংস্কারের 3 মাস পরে কমিশনগুলো প্রতিবেদন দিবেন, তারপরে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ হবে? তো ওনার টিওআর সেট করার সময় আপনি সংলাপটি কেন করলেন না যে নির্বাচন কমিশন, সংস্কার কমিশন অথবা দুর্নীতি দমন সংস্কার কমিশন এই টার্মস অফ রেফারেন্স নিয়ে নামছে? আপনারা কি মনে করেন? তাহলে কিন্তু আপনি গোড়াতেই একমত হতেন। এবং আমরা তো এটা, এই প্রফেসর ইউনুস তো বটে, অন্য অনেকেই এটা জানেন। তো আমরা বলি এটা তো ওনারশিপ তৈরি হয়। রাজনৈতিক দলগুলো বলতো যে এই কমিশন তো আমাদের, আমরাই তো টার্মস অফ রেফারেন্স ঠিক করে দিলাম যে বদিউল আলম মজুমদারকে কিংবা ইফতেখারুজ্জামানকে। ওটি করলেন না, না করে যেটি আপনি 1 মাসে করতে পারতেন সেটি আপনি 3 মাস পরে নেবেন বললেন। 3 মাস পরে এখন বিএনপি যদি রাজি না হয় বা আরও 2টি দল যদি রাজি না হয়, আপনি আবার 1 মাস 2 মাস করে পেছাবেন। এতে করেও আপনি আগামী 12 মাসে সব কিছু শেষ করে একটি গ্রহণযোগ্য নির্বাচনে যেতে পারেন। আমরা নভেম্বরে কথা বলছি, ধরুন আগামী নভেম্বর, আপনি আরও 3 মাস সময় নেন, আপনি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তাকান। কাজেই এইভাবে যদি আপনি আগান, আমার মনে হয় সরকারটি সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে। তবে যেটি করতে হবে, এই রোডম্যাপটি ঘোষণা করতে হবে, নাহলে যারা রাজনীতি করেন, ছোট দল হোক বড় দল হোক, তারও তো একটা প্রস্তুতির বিষয় রয়েছে। আর আমি কিন্তু মান্না ভাইয়ের সাথে একমত, বৈষম্য বিরোধী নেতারা অনেক চমকদার কথা বলছেন, কখনো কখনো ইতিহাসের অনেক মৌলিক জায়গাকে চ্যালেঞ্জ করছেন, কোনো নেতার সততা এবং রাজনৈতিক দিগদর্শন নিয়েও প্রশ্ন করছেন। কিন্তু তাদের নিজেদের রাজনীতিটা কি, মানে আমি তাকে ভোটের বাক্সে কোন বিবেচনায় ভোট দিব? কারণ আমি আগেই বলেছি যে গণ অভ্যুত্থানটি ক্রাউডসোর্সড, সেখানে সে নেতৃত্বে ছিল, কিন্তু তার সাথে রাজনৈতিক এলিমেন্ট কম ছিল। আপনি জানেন 36 দিনে আমরা ওই সময় রাজনীতি খুঁজিনি। আমি একটা কথা শুনেছি যে তারা দে আর ওয়ার্কিং অন দিস, তারা তৈরি করবে, তারা করবে এইটা। কিন্তু করবে যে তার আগে যেরকম করে কথা বলছে, এটা তো ন্যারেটিভটা, এগুলো খালি বিক্ষোভের কথা বলা হচ্ছে। আর একটা কথা আমি বলে, আমি আপনার ওই কথাগুলো বলতে চাইছিলাম, ওই যে একজন প্রস্তাব করলেন না যে জাতীয় সঙ্গীত বদলে দিতে হবে, যখন চিফ অ্যাডভাইজার ইয়ে থেকে বলা হলো যে এটা নিয়ে আমরা ভাবছি না, ইট ইজ জাস্ট স্টপড। তো ওনাদের তো ওরকম কিছু কিছু করতে হবে, একটা স্পোক্স পার্সন থাকুক, যেই থাকুক, যেখানে মনে হচ্ছে যে বিষয়টা বিপথে হয়ে যাচ্ছে, সেই জায়গায় তারা কথা বলতে পারেন। এবং তাদের এইটুকু তো মানে কমান্ডও আছে পাবলিকের উপরে, এইটা তারা অ্যাভয়েড করছেন, অথবা যাই করেন সেটা করছেন না। আর আরেকটা বিষয় কি দেখেন, এটাও আমি ডক্টর ইউনুসকে বলেছিলাম আলাপের সময়, এই যে 3 মাস ধরে তারা লেখালেখি করবে, এর মধ্যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বললে কি হতো? তাতে হতো কি অনেক ডিফারেন্সেস রিজলভ হয়ে একটা প্রপোজাল তৈরি হয়ে যেত। কিন্তু তারা বলছেন না, তারা ওইটার কথা বলবেন না। অলরেডি বলেছেন তারা যে আমরা অন্যদের সাথে কথা বলবো, তারপর প্রপোজালটা গভর্নমেন্টের সাথে, গভর্নমেন্ট পার্টিগুলোর সাথে কথা বলবে। আচ্ছা, গভর্নমেন্ট পার্টিগুলোর সাথে কথা বলুক আলটিমেটলি, কিন্তু মাঝে তো তারাও কথা বলতে পারতেন, তাতে অনেক সমস্যার সমাধান হতো, টাইম বাঁচত, সব দিক দিয়ে ভালো হতো। কিন্তু তারা এটা বলছেনই না। তারপরে মজাটা বলি, ফোন করেছেন, করে বলছেন আপনাদের মতগুলো আমাদের একটু জানা দরকার। ওই এগুলো তো আমরা সেমিনার করছি, বক্তৃতা করছি, বিবৃতি দিচ্ছি, আমরা এটা হলো আপনার কনস্টিটিউশন কমিটি যেটা আছে, তার মধ্যে এগুলো তো জানতে পারছে। কারণ না স্যার, একটু সামনাসামনি কথা আমাদের মধ্যে একটু এক্সচেঞ্জ হলে ভালো তো। ঠিক আছে, কখন কথা বলতে চান বলেন। কারণ আমরা কথা বলবো না, আপনারা লিখিত দেন। আমি বললাম ভাই, এত যে বক্তৃতা করছি, লিখছি, বিবৃতি দিচ্ছি, তা তো পড়েনি না, এটা পড়বেন যে তাই আমি কেমনে জানি, এইভাবে কেমনে হবে? আমরা যেটা বারবার বলছি যে আপনি জানেন যে আমাদের রাজনীতিতে কিন্তু এখন একটি শব্দ একটি সরকার পতনের জন্য যথেষ্ট। মার্কিন যুক্তরাষ্ট্রে যেরকম আজকে অতীতে হোপ অথবা চেঞ্জ দিয়ে আমরা নেতাদেরকে নির্বাচিত হতে দেখেছি, এখানেও কিন্তু রাজাকার বলে একজনকে পালিয়ে যেতে হলো। কাজেই শব্দের গুরুত্ব বুঝতে হবে। উনি যে আল জাজিরাতে বলে এলেন যে 4 বছর কি, বা আমাদেরটা আরেকটু কম মানে তো 4.5 বছরও হতে পারে, আরেকটু কম মানে 1.5 বছরও হতে পারে। আরেকটু কম কি, এখন দেখুন এমনিতেই বললে অসুবিধাটা কি, সমস্যা নাই তো, এমনিতেই সময়টা কিন্তু খুব ভালনারেবল। আপনি জানেন যে প্রতিদিন কোনো না কোনো ফোন কল আমরা শুনছি, নির্দেশনা শুনছি, দেশে বিদেশে অপপ্রচার শুনছি। আপনার দরকারটা কি?
যে আপনি ক্লারিটি না করে আপনার বেনিফিশিয়ারি কে হচ্ছে, কে বেনিফিট পাচ্ছে। আমার মনে হয় তাদের যে আরও লোকবল বাড়ানো দরকার, এবং প্রেস সচিব তো প্রধান উপদেষ্টার প্রেস সচিব, কিন্তু এই সরকারের একজন মুখপাত্র যদি হয় যিনি এই কথাগুলো পরিষ্কার বলতে পারবেন অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড। ওনার যখনই আল জাজিরার ইন্টারভিউটা গেল তখনই তো তারা বলতে পারতো যে এরকম একটা ইন্টারভিউ হয়েছে, এটা হেডলাইন হয়েছে, আমরা এটা মিন করিনি, আমরা এইভাবে বলতে চেয়েছি। কথা কিন্তু মান্না ভাই যে উদাহরণটি দিলেন, জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতের আলোচনাই কিন্তু সেদিন থেমে গেল যেদিন প্রধান উপদেষ্টা বললেন। না, আমি সেদিন এটা বক্তৃতা শুনলাম, সেটা বলছে যে সব হত্যার বিচার হওয়ার পরে নির্বাচন। হ্যাঁ, এটি তো না, এটি আরো মারাত্মক কথা। মতিবে আমি আপনাকে বলি, প্রধান উপদেষ্টার সেদিনের জাতির উদ্দেশ্যের ভাষণে আমি প্রথম জানতে পারলাম 11টি বিশেষায়িত হসপিটালে আহতদের চিকিৎসা হচ্ছে অথবা তারা যেতে পারেন। এই কথা আমাদেরকে 3 মাস আগে বললে কি অসুবিধা হতো, বা 2 মাস আগে বললে। অথবা উনি যে প্রশাসনের রদবদল করছেন, যেটিকে আমি ঠিক সংস্কার বলছি না, যেটি আসলে একের জায়গায় অন্যকে বসানো, এইটা ওইটা করা, যেটা আসলে গণ অভ্যুত্থানের চেতনার সাথে যায় না। সংস্কার নয় তো, এটি কোনো সংস্কার না, এটিকে উনি সংস্কার বললেন এবং উনি নাম্বার দিলেন। আচ্ছা, ধরে নিলাম সংস্কার না, এই নাম্বারটি তো মান্থ ওয়াইজ আমাদেরকে দেওয়া যায়, সপ্তাহ ওয়াইজ দেওয়া যায়। তাহলেও তো আপনি জানেন যে এখন কমিউনিকেশন খুব একটা সায়েন্স অ্যান্ড আর্টস। এটি যদি আপনি ঠিক না করেন, সরকারটি যখন বিপদে পড়বে তখন তারা বলবে আমরা তো এটা বলিনি, কিন্তু আপনি তো এটা ক্লারিটিও করেননি, যখন দরকার ছিল ক্লারিটিতে যাননি। কাজেই আমাদের মনে হচ্ছে যে দেখেন, এখন ইনফোগ্রাফিক মানুষ খুব খায়। আপনি দেখাবেন যে প্রতিদিনে আপনার কথা ইকোনমির অবস্থা কি হচ্ছে, রাজনৈতিক পরিভাষা কোথায় যাচ্ছে, অথবা আপনি আহত নিহতদের ব্যাপারে কি করছেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, সরকারের সবচাইতে প্রথম অধ্যায় থেকে পড়তে হবে, সেটি হচ্ছে রাজনীতি। দেখুন, দেশটি চলবে রাজনীতিতে, সরকার প্রধান নিজেই রাজনীতিতে খুব বেশি অভিজ্ঞ না, এটা ওনার কাজেও দেখা গেছে। আর উনি আগ্রহী কিনা এই সন্দেহ আছে। না, সন্দেহ থাকবার কারণে ওনার আগ্রহ নেই, আগ্রহ নাই। মানে আমি অনেক কিছু উদাহরণ দিতে পারি, হ্যাঁ, অত দিতে, কিন্তু যেটি দরকার, তাহলে ওনাদেরকে মনে রাখতে হবে যে একটি দেশের রাজনৈতিক দর্শনেই তো দেশটি চলবে। বাজারে আপনার মূল স্টেক হোল্ডাররা তো রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো, তাদের সাথে আপনি কথাবার্তায় যেন ঠিক থাকেন এবং দেশের মানুষ যেন ভরসা রাখতে পারে যে আপনি আরেকটি বিরাজনীতিকরণের চেষ্টা করছেন না। এই অভিযোগও কিন্তু উঠেছে। কাজেই এই জায়গাগুলোতে সতর্ক থাকতে হবে। আপনি জানেন, হাসান মাহমুদ জনাব তারেক রহমান সাহেব বলে এই যে উপরে সামনে পিছনে টাইটেল, এর মতলব তো খারাপ। মতলব হচ্ছে কোনোভাবে যে তার মাটিতে আবার সে ফিরে আসতে পারে কিনা, খড়কুটো তোরে হলেও। কাজে সরকারকে অতি সতর্ক হতে হবে, তার কারণে যেন দেশ অস্থিতিশীল না হয়। বিরতিতে যাব, 1 মিনিট সময় আছে। এক বিষয়ের মধ্যে নতুন করে বলবার বিষয় নাই, মানে যে কথাটা উনি বলছেন সেটাকে আমি কন্টিনিউ যদি করি এরকম করে, তাহলে আমি বলবো যে ধরেন এই পর্যন্ত আমি কোনো একটা ইস্যুতে দেখলাম না যে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নিয়ে কোনো কথা বলছেন। অনেক ইস্যু কিন্তু আসছে, কী রেখেছে 15ই আগস্টের ব্যাপারে, এবং 15ই আগস্টের ডাকাও দেখেন আমাদের যেমন রেখেছে গণতন্ত্র মঞ্চকে, আমরা 6টা দল বলেছি 30 মিনিট সময়। তো বললাম ভাই, এক পার্টি 5 মিনিট করে তো বলতে পারবে, আপনারা তো বলবেন, তো 3-4 মিনিটে কী কথা বলবো আমরা? আচ্ছা ঠিক আছে, আরও কিছু বেশি বলেন। এটা এত ইনফর্মাল টাইপের। পূজার ব্যাপারটাও একই রকম আছে। এর বাইরে ভাই এরকম হয় নাই যে তারা বলছে যে আচ্ছা সংস্কার নিয়ে কথা বলি। সংস্কার এসেনশিয়ালি একটা গুণগত রূপান্তর করবে, জাস্ট বাই চেঞ্জিং ম্যান। একজন যে একটা জায়গায় খালি আছে, সেইখানে আরেকটা লোককে আমি বসিয়ে দিলাম। এই লোকটা যে ভালো না খারাপ তা তো আমি জানি না। এবং সিভিল ব্যুরোক্রেসিতে দেখেন, একে সরিয়ে বিকে দিচ্ছে, ওনারা নিজেরাই বলছেন বি তো এরই আপনার ফটোকপির মতো, বিকে সরিয়ে যদি সিকে দিই তাও ওই আসবে। অথচ এইখানে বিতর্কটা হতে পারতো। আমি যেরকম মনে করি যে শেখ হাসিনা, আমি আমেরিকা করতেছি তখন, বললেন যে 4 ইয়ার পর্যন্ত সব অ্যাডমিনিস্ট্রেশন বেগম যে সাজিয়ে ফেলছে, আমরা গিয়ে করব কি? কিন্তু উনি যেদিন ক্ষমতায় গেলেন, তারপরে পুরো অ্যাডমিনিস্ট্রেশন তাকে ইয়ে করলো, সমর্পণ করলো। এই যে লতিফুর রহমান করলেন না, আসবার সাথে সাথে এক রাতে কতগুলো সেক্রেটারির মধ্যে দিন, এদের কোনো অ্যাকশনই নাই তো। মানে এদেরকে ডেফিনেটলি অ্যাডমিনিস্ট্রেশন স্যালুট করবার কথা ছিল, এবং যে রেসপেক্টটি তার আসছে, যে সাপোর্টটি আসছে, এই জায়গাতে তারা প্রোঅ্যাক্টিভ তো দূরের কথা, অ্যাক্টিভই না। আশরাফ কায়সার, আপনাকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে সব দলের অংশগ্রহণে নির্বাচন বলতে আপনি কি বোঝান? দেখুন, আমি গণ অভ্যুত্থানের সঙ্গী ছিলাম, অংশ নিয়েছিলাম, আমি স্পিরিটটি জানি।
স্পিরিটটি হচ্ছে যে যারা গণহত্যা করেছে, যারা ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল, যারা 15 বছর জোর করে ক্ষমতায় ছিল, যারা অগণিত মানুষকে গুম করেছিল, হত্যা করেছিল, নির্যাতন করেছিল, তাদের রাজনৈতিক অধিকার নিয়ে আমাদেরকে বিবেচনা করতে হবে। তার মানে হচ্ছে যে তারা রাজনীতি করতে পারবেন কিনা, এমনকি তাদের সামাজিক পর্যায়ে তারা চলাচল করতে পারবেন কিনা, এবং যাদের হাতে রক্ত রয়েছে তাদের শাস্তি হতে হবে। সেটি যদি সংগঠনকেও আপনি অন্তর্ভুক্ত করেন সেটিও অনেকটা গ্রহণযোগ্য হবে। এই হচ্ছে গণ অভ্যুত্থানের ভাষা, যেটি আপনি ঢাকার দেয়ালগুলোতে আমাদের যেরকম আমি বলে থাকি সংবিধান দেয়ালে তৈরি হয়ে আছে, সেরকম আমাদের আকাঙ্ক্ষাটিও দেয়ালে তৈরি হয়ে আছে। আপনি এখনো, আমরা কি সেই অবস্থায় আছি? এখন কি হয়েছে বলি, আমরা সবাই বলছি যে গণ অভ্যুত্থানের সরকার এটি, ছাত্ররা আমাদের নিয়োগকর্তা, তাহলে স্পিরিটটি গেল কোথায়? স্পিরিটটি হাওয়া হয়ে গিয়ে একটা প্রশাসনিক সংস্কারের দিকে বাংলাদেশ হাঁটাচলা শুরু করেছে, এবং এটি কিন্তু আমার মনে হয় না মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। সব দলের অংশগ্রহণের নির্বাচন মানি আপনার আওয়ামী লীগকে সঙ্গী করে নির্বাচন, এবং বিএনপি বেশ কয়েক মাস ধরে আগ বাড়িয়ে কথাটা বলছে যে তারা চায় না আওয়ামী লীগ ব্যান হোক, এবং তারা চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। এখন দেখুন, বিএনপির পাওয়ার পলিটিক্স করছে। বিএনপি চায় যে প্রতিবেশী দেশকেও যেন আপনার কনফিডেন্সে নিয়ে সরকার গঠন করতে পারে, এবং তাকে রাজনৈতিক স্পেস দিলে বিএনপি বুঝতে পারছে যে হয়তো তার এরকম কোনো রোল এখন থাকবে না, মানুষ তাকে ভোট দিবে না, তাদের প্রার্থীরা পলাতক, কেউ কেউ জীবন হানির আশঙ্কা করছেন, কেউ কেউ এখানে খুন করে গেছেন। কিন্তু আপনি যদি দেখেন যে ফ্যাসিবাদের পরে পৃথিবীর কোথায় কোথায় কি ঘটেছে, জার্মানিতে দেখেন, ইটালিতে দেখেন, এমনকি অন্যান্য দেশে দেখেন, তার তো ফিরে আসার একটা সময়কাল থাকবে, 15 বছর বলি, 20 বছর বলি, তার আগে তার রাজনৈতিক অধিকার তৈরি হয় না। আর এই যে ব্যক্তিবর্গ যারা নেতৃত্বে ছিলেন, যারা হুকুম দিয়েছেন, যারা গণহত্যাটি সংগঠিত করেছেন, তাদেরকে তো আমরা বিচারের আওতায় দেখতে চাই। এখন আমাদের বিচারালয় অথবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটি গতকালকে থেকে আমরা দেখলাম তাদেরকে হাজির হতে, সেইটির জন্য আমাদের অপেক্ষা করা উচিত। এই নেতৃবর্গের কি বিচার হয়? আপনি জানেন যে ওই আইনটিতে আগামীকাল ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা হবে যে ওই যে 10 বছরের জন্য সংগঠনকে ব্যান করা বা নিষিদ্ধ করা, সেটিও হয়তো অন্তর্ভুক্ত হচ্ছে। তাহলে আমরা কিন্তু একটা ধারায় দেখছিলাম যে যেভাবে ফ্যাসিবাদের পরে আপনার পরিস্থিতি মোকাবেলা করতে হয় সেদিকে যাচ্ছে। এখন আপনি যে শিরোনামটি বললেন, এটিও কিন্তু গত 2-3 দিন ধরে ঢাকাকে খুব হতাশ করেছে, অস্থিতিশীল করেছে। মনে হচ্ছে যে আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন, আওয়ামী লীগের ভোটাধিকার থাকবে, তাহলে যে কনফিউশনটা তৈরি হবে যে আপনি গণহত্যাকারীদের আবার রাজনৈতিক স্পেস দিচ্ছেন, আমার মনে হয় এটি মানুষ গ্রহণ করবে না, এবং এই ব্যাপারে সরকারকেও সতর্ক অবস্থান নিতে হবে। অনেক ধন্যবাদ আশরাফ কায়সার। মান্না ভাই, দল নিষিদ্ধ করা আর সব দলের নির্বাচন আপনি কিভাবে দেখেন? মানে আমি একদম প্রথম থেকে বিষয়টা আপনাদের সবাইকে খেয়াল করতে বলি। কথা ছিল কি জানেন, ডক্টর ইউনূস নিজেই বলেছিলেন একটা ইনক্লুসিভ বাংলাদেশ করতে চান, বাংলাদেশ হবে একটা ফ্যামিলি। তো এটার মানে কি ইনক্লুসিভ মানে কি, তার ব্যাখ্যা লাগবে তো, একটা কোনো ব্যাখ্যা তিনি দেননি। ওইটা আমি বলছি যে ওনারা এইসব ব্যাপারে কথা বলতে চায় না, যেখানেই দেখছে যে একটু বিতর্ক হবে কিছু হবে সেগুলো অ্যাভয়েড করছে, অথচ এটা অ্যাভয়েড করার নেই। যখন তারা 15ই আগস্ট উপলক্ষে ডেকেছে আমাদেরকে, সেই দিন তখন ওই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত, উনি কিন্তু বলেছেন না তাদেরকে তো আমরা সংগঠন করতে মানা করিনি, বিক্ষোভ সমাবেশ করতে তো মানা করিনি। তার মানে কি, আপনি 15 তারিখে বিক্ষোভ করবার অনুমতি দিয়েছেন, হোম মিনিস্টার দিয়েছে। জিজ্ঞেস করেছিলাম আপনারা যে আমাদেরকে ডেকেছেন, আপনারা তো পারমিশন দিয়েছেনই। তখন আইন উপদেষ্টা বলেন মানা ভাই এগুলো নিয়ে এখন আলোচনা করেন না, এটা আমি আলোচনা করবো না, করবো না, ওটা ব্যক্তিগত কথা। তো ব্যক্তিগত কথা তো মন্ত্রী বলতে পারে না, এটা কীভাবে, এটা আওয়ামী লীগও এরকম বলতো, কয় ভাই বিব্রত করেন না মিশে মিশে, এটা নিয়ে আমরা দেখছি এটা হবে না। তারপরে এখন কি করবেন, তাদের কোনো কথা নেই। আমরা বললাম যে পিপল সেন্টিমেন্টটা দেখেন, দেখে তার বেশি যায়নি না, কোনোভাবে আপনাদের যাওয়া উচিত হবে না। তারা আবার কদ্দূর গেল দেখেন, ছুটিও বাতিল করে দিল। তাহলে তার আগে এগুলো হলো কেন? তার মানে তাদের মধ্যে কোনো একসাথে বসে চিন্তা ভাবনা করে কথা বলে সেটা করার দরকার নেই। ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলছে, যে ইনক্লুসিভ যখন বলছেন তার মানে হচ্ছে যারা যারা রাজনীতিতে আছেন তাদেরকে ইনক্লুড করেই তো করবে, এটা কোনো কথা হয় না। তারপরে আবার অ্যাটর্নি জেনারেল বললেন না আমরা কাউকে ব্যান করে দেওয়ার কথা চিন্তা করছি না, একই রকম কথা আইন উপদেষ্টা বলেছেন। এখন এতগুলো কথা বলে নিজেরাই জালের মধ্যে পড়ে গেছেন, কারণ পলিটিক্স মানে লর বই না, পলিটিক্স মানে হলো পাবলিকের মাইন্ড। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে মানুষের মধ্যে কী ওয়ার্ক করে
সেইটা তারা এখন পর্যন্ত যে দেখছে, এখনও সবাই মনে করে ধরে এটা আওয়ামী লীগের মিছিল দেখলে মানুষ যে কী কষ্ট পাবে এটা বলার মতো না, এবং তারা পারলে মানুষ নিজেরা খালি হাতে সেটা অ্যাটাক করতে চলে যাবে, তারা সাহসও পাবে এটা করতে। এই সেন্টিমেন্টটাকে আপনার দাম দিতেই হবে এখন। এবং এই জন্যে আপনি বিপ্লবী সরকার বা গণতান্ত্রিক সরকার, কনস্টিটিউশন মানে এগুলো তো কথা আবার বলার দরকার নেই। আমি খুব স্ট্রেইট এইটা বলতে পারি যে তোমার কারণে এই অসুবিধা দেশের মধ্যে হচ্ছে, তোমার অ্যাক্টিভিটি ব্যান করে দিয়েছি আমি। অনেকেই এরকম বলছে যে না, যদি সরকারি নির্দেশ এটা করা হয় তাহলে এটার পরিণতি কিন্তু পরে খারাপ হতে পারে। তো এরকম তো পরিণতি খারাপ হতে তো আমরা দেখিনি। বিএনপিকে কী বলে, জামাতকে ব্যান করা হয়েছিল না, আপনার নুরেমবার্গ ট্রায়াল হয়েছে, তারপরে অন্য কিছু হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আপনি জার্মানিতে বসে নাজি পার্টির পক্ষে কোনো রেস্টুরেন্টে কথা বলতে পারবেন না। তো মানুষের সেন্টিমেন্ট এরকম হয়েছে। এখানে যে অত্যাচার নির্যাতনটা হয়েছে, মানে দেখেন ভাই, আমি আন্দোলন করেছি, আপনারা সবাই ছিলেন, কি কি কষ্ট গেছে, কি কি হারিয়েছি, এটা তো আমার মধ্যে আছে এখন পর্যন্ত, সবার মধ্যে আছে এরকম। কাজেই তাদের এই ইমোশনকে আপনি সাবসাইড করতে পারবেন না। দ্বিতীয় কথা, অপরাধ যেগুলো করেছে সেই অপরাধে আপনি ইন্ডিভিজুয়ালি মামলা করেছেন, দলের বিরুদ্ধে মামলা তো প্রথমেই হওয়া দরকার ছিল, সেটা প্রথমেই তাদের ভাবা দরকার ছিল। এটা যদি না ভেবে তারা ইনক্লুসিভ পলিটিক্স করবার চিন্তা করেছে, আওয়ামী লীগকে আমি সুযোগ দিলাম ভোট করতে, আওয়ামী লীগ মাঠেই নামতে পারবে না। মানে গভর্নমেন্ট যদি কোনো বাধা না দেয় তাও নামতে পারবে না তারা, ইমোশনটা সেরকম। এই কারণে আমি মনে করি এইসব ব্যাপারে সরকারের বোঝার ভুল আছে, এবং কি বলবো, এটাই বলি ভদ্রলোকের মতো, এটাই বলি বোঝার ভুল, বাকি অন্য কিছু বলা তো ঠিক হবে। অনেক ধন্যবাদ। আপনার শেষ দিকে আপনি এই প্রসঙ্গে কিছু বলবেন? আমি শুধু একটি কথা বলি, আপনি কাকে ক্ষমা করে ইনক্লুসিভের আবরণে আনতে চাচ্ছেন, যিনি এখন পর্যন্ত ক্ষমা চায়নি, যার কোনো অনুশোচনা হয়নি, এবং যারা বলছে যে কিশোর গ্যাংরা তাদেরকে ক্ষমতা থেকে সরিয়েছে, এবং যারা বলছে এটি একটি ষড়যন্ত্র, এবং যারা বলছে জঙ্গিরা শেখ হাসিনাকে হটিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছে, আপনি সেই শক্তি, এবং যার হাতে 1500 মানুষের রক্তের দাগ এবং 30,000 মানুষকে আহত করার 36 দিনে, আমি কিন্তু 36 দিনকে গুরুত্ব দেই, কিন্তু আমি 15 বছরকে দেখতে চাই। কারণ আমি অনেককে চিনি যারা 2012, 13-তে, 14-তে গুম হয়েছেন, তাহলে তার বিচারটি কে করবে? এই সরকার তো 36 দিনের বিচারের সরকার না, এই সরকার 15 বছরের বিচারের সরকার। কিন্তু তাহলে তাকে আপনি যে ক্ষমা করছেন, সে তো ক্ষমা চাচ্ছে না। তাকে আপনি ইনক্লুসিভ বাতাবরণে আনতে চাচ্ছেন, সে তো মনে করছে আপনি শত্রু। শেখ হাসিনার শেষ টেলিফোন বার্তায় বলেছে ডক্টর ইউনূস গণভবনে গিয়ে চুরি করেছেন। সেদিন যে উনি ভিজিট করতে গেছিলেন, ওই আগে যারা চুরি করেছে তারপরে যা যা অবশিষ্ট ছিল এটা উনি চুরি করতে গেছিলেন। দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। সেই রকম একটি অপশক্তিকে আমরা অনেক কষ্টে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়ন করা হয়েছে, তাকে কোনো যুক্তিতে আপনি এখানে আনতে পারবেন না। আশরাফ খান স্যার, সংকট থেকে উত্তরণের কি পথ রয়েছে? সংকট থেকে উত্তরণের একটাই ক্লিয়ার পথ, সেটি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা, রাজনৈতিক দলগুলোর সাথে আরও অন্তর্ভুক্তমূলকভাবে কাজ করা, এবং সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া। আমি আপনাকে বলে দিই, আগামী 1 বছরে আপনি বাংলাদেশের প্রয়োজনীয় সব সংস্কার শেষ করতে পারবেন। নির্বাচনের সংস্কার, দুর্নীতির সংস্কার, প্রশাসনের সংস্কার, পুলিশের সংস্কার, কিন্তু সেটি আপনার প্রতিদিন অগ্রগতি হতে হবে, প্রতি সপ্তাহে অগ্রগতি হতে হবে। আপনি যেভাবে এই কমিশনগুলোকে 3 মাস সময় দিয়েছেন, এটি কমিশনের লোকরাও পছন্দ করেনি। আমি ব্যক্তিগতভাবে জেনে আপনাকে বলছি, দেখুন কেউ কেউ এত হ্যান্ডস অন, তার জন্য এটা 7 দিনের মামলা, 15 দিনের ঘটনা। তিনি অংশীজনদের সাথে কথা বলবেন, পরের দিন থেকে উনি কাজ করতে পারতেন, সেটিকে আমরা 3 মাস। আমরা একটা আনুষ্ঠানিক সরকার, আমরা ঘটা করে সব কিছু করতে পছন্দ করি। আর এই মিডিয়ার ক্যামেরায় আসার জন্য তারা এমন সবভাবে মুখিয়ে থাকেন, এমন সব কথা বলেন, আমরা এগুলোকে আবার ব্রেকিং নিউজ বলি। আমার কাছে ব্রেকিং নিউজ একটি, শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে আনা হচ্ছে, এর বাইরে আর কোনো ব্রেকিং নিউজ নেই। অনেক ধন্যবাদ। সংকট থেকে উত্তরণের পথ কি আমি জানতে চেয়েছিলাম, আশরাফ কায়সার তো তার মানে মূল্যায়নটা, মানে উনি যেটা বলেছেন তার সাথে আমার কিছু খুব যোগ করবারও নাই, কিন্তু ওটার ব্যাকগ্রাউন্ড একটা স্টোরি আমি বলি। সেটা হচ্ছে এই যে ইনক্লুসিভ পলিটিক্স বলেছে না, ওইখানে এদের কনফিউশন হলো ফ্যাসিজম থেকে ডেমোক্রেসি যে ট্রানজিশন করবে সেটা একটা ডেমোক্রেটিক ওয়েতে তারা করতে চায়। সেই ডেমোক্রেটিক ওয়ে বলতে তারা কী বোঝান, সেটাও এই নির্বাচন, একটা প্রপার নির্বাচনই সেই পথটা হইতে পারে। এবং ধরেন আমি আওয়ামী লীগকে বা তার সহযোগী যারা আছে তাদেরকে নির্বাচন থেকে বার করছি, দ্যাট ইজ অলসো ডেমোক্রেটিক ডিসিশন। বিকজ এরা যদি আসে তাহলে তারা এই প্রসেসটা নষ্ট করবে। মানুষ এমনিতেই এটা ভাবে, এমন না যে আপনি একটা ডিসিশন দিয়ে সেটা সবাইকে বোঝাতে হবে, দেখো আমি কিন্তু ফ্যাসিজম করছি না, আমি কোয়ারশন করছি না, আমি যেটা করছি সেটা তোমাদেরই দাবি, এবং যেহেতু জনগণের দাবি অতএব এটা
প্রতিষ্ঠিত করাবে একটা গণতান্ত্রিক দায়িত্ব, এরকম করে তারা বোঝাতে পারতেন। মানুষ এরকম করে গ্রহণই করেছিল, এখনও মানুষ তাই করে, কিন্তু গভর্নমেন্ট এই ব্যাপারে এখন পর্যন্ত ক্লিয়ার করেনি। এখনও পর্যন্ত যা করছে সবই মানে একটা ঢাক ঢাক গুড় গুড় করবার মতো। এবং এইখানে একটা বিষয় মনে হচ্ছে যে আমাদের যে বিএনপির মতো পার্টি, তারা আওয়ামী লীগের পক্ষে তারা যাতে রাজনীতি করতে পারে, তাদেরকে না করো এগুলো বলছে কেন? তার তো এই অত্যাচার সহ্য করেছে। এখানে ভূ রাজনীতিতেও তারা একটা ইকুয়েশন জড়ো করবার চেষ্টা করছে। সমস্ত মানুষ বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতের সমস্ত চিন্তা ভাবনা তারপর প্রয়াস ব্যর্থ করে দিয়ে সরকারের সমস্ত শক্তি প্রয়োগকে ভণ্ডুল করে দিয়ে আমরা জিতেছি। এখন কেন ভয় পাচ্ছি? এখন এই ইয়েগুলোর কিন্তু কোনো কারণ নেই। আমরা বরঞ্চ ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক পথে থাকলেই আমরা সামনের দিকে যেতে পারবো, এর কোনো বিকল্প হতে পারে না। হ্যাঁ, কিন্তু অন্তর্বর্তী সরকারের এই সরকারের বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে কিন্তু সংকটটা ঘনীভূত হয়েছে, সংশয় তৈরি হয়েছে। আর না হলে কিন্তু আসলে কিছুই ছিল না। ওই যেটা আশরাফ কায়সার বললেন, আপনি 3 মাসের জায়গায় আপনি 2 সপ্তাহ, উনি যাদের সাথে কথা বলেছেন, আমিও যাদের সাথে কথা বলেছি, তারা বলছেন 3 সপ্তাহের মধ্যে আমরা দিয়ে দিতে পারি পুরোটাই। 3 মাস দরকার নেই তো তাদের, 3 মাস দরকার নাই। ধরেন একটা কথার কথা বলি, বদিউল্লাহ মজুমদার যে দায়িত্ব পেয়েছেন, এটা উনি ইয়ার্স টুগেদার কাজ করছেন, লাগারই কথা না করে। উনি 33 বছর ধরে এই কথাগুলোই বলছেন, যে উনার জন্য 3 সপ্তাহ বেশি। কারণ উনি তো প্রস্তাবনাটি দিবেন, তারপরে তো আলোচনা হবে, তারপরে তো রাজনৈতিক দলগুলো বসবে। অতএব উনি যদি 3 সপ্তাহ নিতেন, তারপরে আপনি আরও 3 সপ্তাহ, আরও 3 সপ্তাহ, 3 মাসে আপনি সাইন্ড অ্যান্ড সিলড যে সবাই একমত হয়েছি, এই হচ্ছে। মানে ধরেন খুবই জটিল বিষয় একটা হতে পারতো সংবিধান, তো সংবিধানের ডিফারেন্সগুলো অলরেডি চিহ্নিত, কিন্তু আপনি ডাকেন কার কাছ থেকে ডিফারেন্সে কথা বলতে থাকেন, বলতে বলতে আপনি যদি মনে করেন আমি এগুলোই ডিফারেন্স মিটিগেট করতে পারবো, দূর করতে পারবো, তার ভিত্তিতে ঐক্যবদ্ধ করবেন। না যদি পারেন, লিভ ইট দেয়ার, যেটা আমি এখন পারলাম না, এটা পরবর্তী কেউ করবে, তার তো বিকল্প নাই, আপনি তো চাপিয়ে দিতে পারবেন না। যেহেতু সংস্কার এগুলো পথ খুবই ক্লিয়ার ছিল, তো দুটো জিনিস, নির্বাচন প্রক্রিয়া এবং সংবিধান নিয়ে যদি আপনি সলিউশনের পথ বের করতে পারেন, তাহলে কেন? আর সবগুলো তো ঠিক। মতি ভাই, আপনার প্রশ্নের উত্তরে বলি, সংকটটি সরকার তৈরি করছে, তার অদক্ষতা, অস্বচ্ছতা এবং তার যে ভিশন না থাকা আর সাহসীনতা, এই 4টি ঘটনায় সংকটটি তৈরি হয়েছে। মানুষের মধ্যে কিন্তু কোনো সংকট নাই। আপনি দেখুন, আমি কিন্তু এটাতে একমত না যে যারা অভ্যুত্থানে ছিল তারা হতাশ হয়ে গেছে। সেই হতাশা অন্য জিনিস। আমরা 2 ভাগে ভাগ করি, যে ট্যাকটিক্যাল আর থেমেটিক। বাজারে গেছি, জিনিসের দাম বেশি, আমাকে হতাশ করে, কিন্তু বড় মাপে উপরিকাঠামোতে আমি যা দেখছি সেটি আমাকে আশাবাদী করে। কিন্তু সরকার যদি নিজেই লেজে গোবরে করে ফেলেন, তার এক একটা কথা যদি ইন্টারপ্রেট করতে 6 দিন লাগে এবং 4 জন লোককে, আমাদের মতো লোককে এসে বলতে হয়, মনে হয় তারা এটি বলতে চেয়েছেন, তাহলে তো এটি সরকার হলো না। তাদের তো পেইড নিযুক্ত উপদেষ্টা হোক, মুখপাত্র হোক, থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনাকে তো সাহসী হতে হবে। যেই শক্তি পালিয়ে গেছে, দেখুন, আপনি যদি এখন তাদেরকে রাজনীতিতে ইনক্লুড করেন, নির্বাচনে ইনক্লুড করেন, তাদের চেয়ে অবাক আর কেউ হবে না যে আমরা অপরাধ করলাম, আমরা খুন খারাপি করলাম, আমরা ক্ষমাও চাইলাম না, আবার আমাদেরকে ডেকে রাজনীতিতে ঢুকিয়ে দেওয়া হলো। এটি তো আপনি তাদেরও ক্ষতি করলেন। ওই রাজনীতি দেখুন, আপনি যদি বাদ দেন গণ অভ্যুত্থান, আপনি যদি গণতান্ত্রিক অধিকারের জায়গা থেকে দেখেন, তাহলে তো আপনি আওয়ামী লীগকে ধারে কাছে আসতে দিবেন না নির্বাচনের। সে তো অপরাজনীতি করেছে। যে পরাজয়ের মানসিকতাটা ঢুকবে না, এটা আপনি ফিরেই আসতে পারবেন না। এটি তো মান্না ভাই, আমি শেষ করবো আপনাকে দিই, আর আমার হাতে আছে 2.5 মিনিট। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি? আমি কোনো ভবিষ্যৎই দেখি না। কেন বলি আপনাকে, মানে আমি কোনো রাগের বশত বলছি না। আওয়ামী লীগকে যদি ফিরতে হয়, তাকে 15 বছর একটা ব্যাখ্যা বলতে হবে, এমন একটা ব্যাখ্যা যেটা মানুষ শুনে মনে করবে না আসলে আওয়ামী লীগের অত দোষ নাই, ওরা ভালোই কিছু করতে চেয়েছিল। পলিটিক্স ইজ ম্যাটার অফ উইনিং দ্য পিপুল, তাই তো? আপনি সেরকম কী ব্যাখ্যা, কী ন্যারেটিভ আওয়ামী লীগ তৈরি করতে পারবে? আমি মনে করি আওয়ামী লীগের কাছে কোনো ন্যারেটিভ নেই। এখনও তারা যেগুলো করছে, শেখ হাসিনা যে মাঝে মাঝে ভিডিও মেসেজ দিচ্ছে, তার মধ্যে দেখবেন মানুষকে বোঝাবার কিছু নাই, মানুষের কাছে সারেন্ডার করা কিংবা মানুষকে কিছু শিক্ষা দেওয়ার কিছু নেই। উনি শুধু ওইটাই বলছেন, ওই যে শব্দটা বলে সব কিশোর জ্ঞান আমাদেরকে ফেলে দিয়েছে। তো কিশোর জ্ঞান যে ফেলতে পেরেছে, সেটাও তোমার কত বড় ব্যর্থতা, সেটাও তাকে তো ব্যাখ্যা করতে হবে। ওরা যে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সমস্ত জিনিস, অর্থনীতি ধ্বংস করেছে, কমন পিপুল এটা বিশ্বাস করে, কিসের ভিত্তিতে ফিরবে? এই জায়গা তৈরি করতে হবে। তো কত লোক তাদের আছে, অতীতে কত ভোট পেত, এইসব হিসাব দিয়ে কিন্তু এটা হবে না। এইটাও আবার এই গভর্নমেন্ট বুঝতে ভুল করছে আমার মনে হয়।
বলার কিছু আছে? আওয়ামী লীগের রাজনীতি আমি খুব অন্ধকার দেখছি, এবং আমি বলেছি যে আওয়ামী লীগ আবার আওয়ামী মুসলিম লীগ নামকরণ নিতে পারেন। কেননা আপনি জানেন যে তারা শরিয়া আইন কায়েমের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল 2006 সালে। তারা হেফাজতে ইসলামের কাছ থেকে কওমি মাতা হয়েছিলেন। তারা জামাত ইসলামীর সাথে যুগপথভাবে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। কাজে তাদের ইসলামের প্রতি যে দরদ, এটি অন্তত যেই রাজনীতি তারা মার খেয়েছেন, তাদের দর্শন মার খেয়েছে, তাদের শেখ মুজিবুর রহমান অথবা মুক্তিযুদ্ধ অথবা ধর্মনিরপেক্ষতা, সবগুলো কিন্তু আপনার দেউলিয়া হয়ে গেছে। এখন একটি উইন্ডো খোলা আছে, তারা যদি ইসলামিক পথে, এই যে অতীতের 3টি উদাহরণ আমি দিলাম, এই পথে কিছুটা এগিয়ে আসতে পারে। তবে মতি ভাই, আমি আপনাকে বলি, তার কল রেকর্ডগুলো আমি মনোযোগ দিয়ে শুনি, তাতে আমি কোনো জাতীয় নেতার প্রতিচ্ছবি দেখতে পাই না। মহল্লার নেত্রীরা ঠিক যেইভাবে তার মহল্লার কর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য কথা বলেন, এটি দিয়ে আওয়ামী লীগের হবে না। আপনার 17 বছর 15 বছরের অপশাসন, সেটি আপনাকে দারুণভাবে উজ্জীবিত করতে হবে। তবে কোনোভাবে যদি সে আবার তার মানে ব্যাক টু স্কোয়ার ওয়ান করে আবার রাজনীতিকে একে একে 1, 2, 3 করে দাঁড় করাতে পারে, ওই ধৈর্য এবং সাহস যদি থাকে, 20-30 বছর পরে আপনি দেখতে পাবেন। আশরাফ খান স্যার, আমাদের রাজনীতিতে একটি শব্দ সবসময় চালু আছে, সেটা হচ্ছে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, মাহমুদুর রহমান মান্না, আপনাকেও ধন্যবাদ। আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।